আমাদের প্রবাসী সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন, দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় বেড়া নির্মাণ বন্ধ রয়েছে। বিজিবি জানিয়েছে মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনা ঘটে। ভারতের চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। বিজিবি সদস্যরা বাধা দিলে ভারতীয়রা নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়। এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হলেও সীমান্তে কেন বেড়া নির্মাণ করতে চায় ভারত? চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মানুষ মনে করেন বাংলাদেশের ওপর ক্ষমতা দেখাতে নির্যাতনের পথ বেছে নিয়েছে দেশটি। জমি দখলের পায়তারাও রয়েছে। ব্যর্থ হয়ে গুজব রটিয়ে দুদেশের বাসিন্দাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে ভারত। আরও জানাচ্ছেন জুবায়ের সানি, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের উত্তেজনা সৃষ্টি হয় গত 6 জানুয়ারি। 177 নম্বর পিলারের কাছাকাছি ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। তাহলে ভারত কেন বারবার এই আইন লঙ্ঘন করছে? কথা হয় চৌকা সীমান্তের কাছের বাখরালী বাজারে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে। তাদের ধারণা শক্তি দেখাতে এবং কাঁটাতার ব্যবহার করে বাংলাদেশিদের উপর গুলি চালাতে আইন লঙ্ঘন করে সীমানা পিলারের কাছাকাছি বেড়া নির্মাণ করতে চায় ভারত। তারা পায়ে পা বেড়া লাগিয়ে আমাদের সাথে সংঘাত করতে চায়। তারা বিভিন্ন রকমের ফাসাদ সৃষ্টি করতে চায়। মানে এক কথাই যে আমাদের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিয়ে কোন লোকে তার বেড়া দিতে দিবে না। 20 গজ দূরে যদি তার বেড়াটা হয় তাহলে তো আরো সহজ হয়ে গেল আর কি। ভুট করে গুলি করে ভক করে নিয়ে যা তার কাছে ফেলে দিবে, তো কইছে তার বেড়া কাটতে ছিল। একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সীমানা পিলার নিয়ে ঝামেলা কিভাবে গড়ালো দুই দেশের মানুষের সংঘাতের দিকে? আমার ঠিক পেছনেই কিরণগঞ্জের গম ক্ষেতের গম কেটে দিয়ে গেছে বাংলাদেশি নাগরিকরা, এমন অভিযোগ তুলে গেল শনিবার বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায় ভারতের নাগরিকরা। কিন্তু সরজমিনে এসে দেখা গেল এই গম এখনো অপরিপক্ক, যার কাটার কোনো প্রমাণ মেলেনি। তাহলে ভারত কেন এই কাজ করলো? সাধারণ মানুষ মনে করে বেড়া নির্মাণে ব্যর্থ হয়ে সীমান্তে আতঙ্ক সৃষ্টি করতেই ভারত এমন কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। বিএসএফরা অনেক জনগণ নিয়ে বর্ডার ক্রস করে বাংলাদেশেতে আক্রমণ করে। স্বার্থের লোভে ওরা আপনার শক্তির জোরে এগুলা করছে আপনার, তার জন্য অনেক আপনার আমার বাংলাদেশের ক্ষতি করেছে। তার বাড়া নিয়ে ইস্যু করেছে কি এই কাজটা করলে ওদের একটা ফলাফল পাবে, কি এটা আমাদের ক্ষতি করেছে, এটা ওরা মিথ্যা কথা বলেছে, ওরা এই তার বেড়া দেওয়ার জন্য এটা একটা ইস্যু ওদের। বাংলাদেশের মানুষ কেমন সীমান্ত চায়? তারা বলছেন সীমান্ত যেন শান্ত থাকে, তবে ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন। জীবনে বাইচা থাকতে এই ভারতের কোন লোক যেন বাংলাদেশ প্রবেশ না করতে পারে, তার বেড়া না দিতে পারে। রক্ত চলে গেল ছাড়বো না। শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, ওরা আসলে আমরা প্রতিরোধ করব। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান জানান সীমান্তবাসী। জুবায়ের সানি, নিউজ 24, শিবগঞ্জ সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় দুপুর 12:25 জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত 1টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক ও আয়োজনের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মারুফা রহমান।
প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড পৌঁছানোর পরপরই দাভোসের কংগ্রেসে যোগ দেন এবং তারপর তিনি একটি বৈঠক করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে। সেখানে দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখার বিষয়ে সমর্থন জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর এবং একই সঙ্গে গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরের কাছে এবং একই সাথে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এই দ্বিপাক্ষিক বৈঠকে আরও কথা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে জার্মানির চ্যান্সেলরের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সাথে আলাপ করেছেন রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়াও বাংলাদেশের বিনিয়োগের বিষয়ে। জার্মানি থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বিনিয়োগের বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য। এছাড়াও বাংলাদেশের যে জলবায়ু আক্রান্ত একটি দেশ, সেখান থেকে সেই ক্ষতি আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় বা জলবায়ু আক্রান্ত দেশ হিসেবে বাংলাদেশকে তারা যেন মাথায় রাখে এবং বাংলাদেশের এই জলবায়ুর ক্ষতির প্রভাবটা কতখানি কমানো যায় সেই বিষয়ে ডক্টর ইউনূস এখানে কথা বলেছেন এবং কর্মসংস্থানের বিষয়ে কথা হয়েছে। প্রবাসীদেরকে প্রশিক্ষণ এবং প্রবাসীদেরকে কর্মসংস্থানের বিষয় ছাড়াও ভিসা ইস্যুতে কথা হয়েছে। এই বিষয়গুলো ধরে এই দ্বিপাক্ষিক বৈঠকে আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার সেশনের জন্য আসলে সকলেই অপেক্ষা করছে 23 তারিখ যে সেশন হবে, তবে সেই সেশনের আগেই অনেকগুলো বৈঠক আসলে তার রয়েছে 1-to-1 ক্লোজ ডোর যেগুলো, এবং অনেক জায়গায় তার আমন্ত্রণ রয়েছে। মোটামুটি এই ছিল এখনকার মতো সবশেষ তথ্য আমার কাছে। ক্ষমতায় বসে নির্বাহী আদেশ বাতিলের ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের 78টি নির্বাহী আদেশ। অভিবাসীদের বিষয়ে জারি করেছেন জরুরি অবস্থা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে দুশ্চিন্তায় প্রায় 50,000 বাংলাদেশি। এদিকে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় সংকটে পড়তে পারে উন্নয়নশীল দেশগুলো। সবার আগে মার্কিনীদের স্বার্থ। ক্ষমতায় আসার আগে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। ওভাল অফিসে বসেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের 70টির বেশি নির্বাহী আদেশ বাতিল করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার একটি বড় সিদ্ধান্ত সই করেছেন। বেরিয়ে এসেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত 1,500-এর বেশি ব্যক্তিকে ক্ষমা করেছেন। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জরুরি ব্যবস্থা জারি করেছেন। বাতিল করেছেন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার। প্রথম দিনই তিনি দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে আদেশ জারি করেছেন। ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হতে যাচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ। অন্যান্য দেশের পাশাপাশি এতে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশটির অবৈধ কাগজপত্রবিহীন লক্ষাধিক বাংলাদেশি দম্পতি। উদ্বেগ আর উৎকণ্ঠায় ভুগছে দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধতার জন্য আইনি লড়াই করা অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবারও। ট্রাম্প যদি এই পদক্ষেপ বন্ধ করেন তবে তাকে এর সমাধানের পথ বের করতে হবে, কারণ আমাদের কোথাও যাওয়ার স্থান নাই। এদিকে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ায় স্বাস্থ্য এবং জলবায়ু প্রভাব মোকাবেলায় বৈশ্বিক অর্থায়নে বড় প্রভাব পড়বে, আর এতে সংকটে পড়তে পারে উন্নয়নশীল দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24। সরকারি খরচে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও 45 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে পররাষ্ট্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে পর্যন্ত 20টি ফ্লাইটে মোট 1292 জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়া কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণ করে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। কানাডায় কর্মরত বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মোরশেদকে ফেলো হিসেবে নির্বাচিত করেছে বিশ্ব বিজ্ঞান একাডেমি TWAS। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ডক্টর মোরশেদ একমাত্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী যিনি এই সম্মাননা
লাভ করেছেন। 1 জানুয়ারি থেকে তার ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ডক্টর মোহাম্মদ মোর্শেদ বর্তমানে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। পাশাপাশি ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পাবলিক হেলথ ল্যাবরেটরি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করছেন। ক্যাম্বেলটাউনের গ্রেগ পার্সিভাল হল ও সংলগ্ন হেলিনান পার্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইমেলা। বইমেলাকে ঘিরে সিডনির ক্যাম্বেলটাউনে এক কমিউনিটি ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিংয়ে বইমেলা কমিটির চেয়ারম্যান ডক্টর রফিকুল ইসলাম প্রস্তুতি ও প্রস্তাবিত আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের কথা তুলে ধরেন। সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউন, এবি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টর উদ্যোগে আয়োজিত এই বইমেলায় থাকবে বইয়ের স্টল, লেখক কর্নার, নতুন বই উন্মোচন, শিশুদের অনুষ্ঠান এবং লেখকদের প্যানেল আলোচনা। বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান। আর উপস্থিত ছিলেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরিফিন, সিডনি প্রতিদিনের সম্পাদক নাইম আব্দুল্লাহ সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ মালদ্বীপ বিএনপি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে রাজধানী মালেতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ আরো অনেকে। সবসময় জনপ্রিয় বেগম খালেদা জিয়া তিনি বিদেশে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের ভোটে ক্ষমতায় আসে। ইনশাআল্লাহ আগামী দিনেও জনগণের ভোটে ক্ষমতায় আসছে। বিএনপি কখনো ভোট চুরি করে নিশিরাতে ভোট নিয়ে কোনোদিন ক্ষমতায় আসে না, ভবিষ্যতেও আসবে না। তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা। এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রবাসী বিএনপি নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শেখ মোস্তাক আহমেদ, মাহমুদুল হক, হানিস সরকার উজ্জ্বল, রফিক চৌধুরী। শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্পেনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপলক্ষে যুবদল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যুবদল স্পেন দক্ষিণ শাখার সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন কাশেমের তত্ত্বাবধানে আয়োজিত মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানী হেলসিঙ্কির স্পো ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়। দেশটিতে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলা গান, আবৃত্তি ও নাটিকা প্রদর্শিত হয়। ইউরোপে নিজ ভাষা ও মূল্যবোধের সংস্কৃতি চর্চায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদ ফিনল্যান্ড। অনুষ্ঠানটি এক পর্যায়ে রূপ নেয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মুসলিম ফোরাম ফিনল্যান্ড। সংবিধান সংস্কার কমিশনের দেয়া সুপারিশ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ২৫০০ গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। আর ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে সব গায়েবী মামলা। সচিবালয়ের সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেবে সরকার।
আওয়ামী শাসনামলের মন্ত্রী এমপি সহ যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের বিচার দ্রুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল 18 নভেম্বর এই ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচারের জন্য আনা হয় সেই সময়ের হেভিওয়েটদের। জুলাই গণহত্যায় জড়িতদের এই বিচারের প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা জানালেন আইন উপদেষ্টা। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা নিয়েও কথা বলেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনে ডিসাইড করবে। নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাতে ঠিক আছে যেই দলে ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টে গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব, বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, সেই প্রক্রিয়া যাবে কিনা, এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। সচিবালয়ে আইন উপদেষ্টার সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে আগে নির্বাচন নাকি জুলাই গণহত্যায় জড়িতদের বিচার। জানান নির্বাচনের সাথে বিচারের বিরোধ নেই, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেবে সরকার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। শেখ হাসিনা সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাবশত গায়েবী মামলা হয়েছে 2500-এর উপরে, যা 25 জেলার চিত্র। উপদেষ্টা বলেন 1 সপ্তাহের মধ্যে এসব মামলা এবং বাকি সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে। প্রত্যাহার হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কিছু মামলাও। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে 25টি জেলায় 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আরো মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। এদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের কাউন্সিল গঠন করা হবে। এর অধীনে আগামী 3 মাসের মধ্যে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন সভায় বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের দাবি অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, তাই ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন চায় বিএনপি। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত এই আলোচনা সভা। এতে শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বিশিষ্টজনরা। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জন্য শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। সমসাময়িক রাজনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশের ভালোর জন্যই বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায়। এই নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স নাই। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনের কথা বলছে না। বিএনপি চায় জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হোক। একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেও বসছেন
শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই। আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন। নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণতন্ত্র স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণহত্যার বিচারের পর জনগণই রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। রাজধানীর ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বিকেলে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গতকাল ডেমরায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মানববন্ধন করার সময় তাদেরকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এ সময় হাতাহাতির ঘটনায় 3 জন আহত হন। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শুনেন। আমি দেখবো, জানবো এবং ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং। আমরা এই ঘটনা চাই না, আমরা এই বিষয়টাকে দেখব। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এবার জানাবো খেলার সংবাদ। এবার বিপিএল এ ফিক্সিং এর অভিযোগ উঠছে। গণমাধ্যমের খবর, আকসুর সন্দেহের তালিকায় দেশি বিদেশি 40 ক্রিকেটার। তাতে বিপিএল এর মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। ক্রিকেট আমাদের আবেগ, কিন্তু সেই আবেগ যখন বিশ্বাসে আঘাত দেয় তখন সংকট গভীর হয়। অথচ এবার বিপিএল এ জড়িয়েছে ফিক্সিং এর কালো অভিযোগে। মাঠের প্রতিটি ওভার, প্রতিটি বল এখন প্রশ্নবিদ্ধ। গণমাধ্যমের খবর, বিসিবি এবং আইসিসি তদন্ত করছে আরো অন্তত 40 জন খেলোয়াড়কে ঘিরে। অভিযোগ উঠেছে অতিরিক্ত রান দেয়ার, ফিল্ডিং এ ইচ্ছাকৃত ভুলের এবং সন্দেহজনক নো বলের। তালিকায় রয়েছেন দেশি বিদেশি তারকারা। বিপিএল এর প্রতিটি দলের সঙ্গে রয়েছেন দুর্নীতি বিরোধী ইউনিটের সদস্য। অন্তত গোপনীয়তার সঙ্গে চলছে তদন্ত। বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তদন্তে এমন প্রমাণ আসতে পারে যা আরো বড় কেলেঙ্কারির ইঙ্গিত দেয়। 4 জন 5 জন 6 জন প্লেয়ারের নামে হতো আলাদা ব্যাপার ছিল। 40 জন প্লেয়ারকে সন্দেহের আওতায় আনাটা মানেটা কি? মানেটা হচ্ছে এখানে নিশ্চয়ই কিছু না কিছু হচ্ছে, নাহলে 40 জন খেলোয়াড় সন্দেহের তালিকায় আসবে কেন? এই জিনিসটা খুব ভালো বার্তা কিন্তু দিচ্ছে না। এইটা বিপিএল এর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমি মনে করি একটা অন্তরায় হিসেবে কাজ করবে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ফিক্সিং এর মতো ঘটনা শুধু একটি ম্যাচের ক্ষতি করে না, বরং একটি প্রজন্মের ক্রিকেট বিশ্বাসকে ফাটল ধরায়। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।